আমি অনেকদিন পরে নিজের স্ত্রীর সাথে করে ওপাশে বসলাম। আমাদের বিয়ে আজ 3 মাস হয়ে গেছে। আমি কোনোদিনও আমার স্ত্রীকে মন থেকে ভালোবাসিনি, আদর করিনি। আজকে ওর সাথে আমি শারীরিক মেলামেশা করেছি এবং আজকেই আমি ঠিক করলাম ওকে আমি করব। কিন্তু কিভাবে করব, তাকে খুব কষ্ট দিয়ে নাকি অল্প কষ্ট দিয়ে কিছুই বুঝতে পারছি না আমি। অবশ্য যেভাবেই হোক ওকে করতেই হবে, এটাই ফাইনাল। মনে মনে ভাবছি কথাগুলো আর ওর মিষ্টি মুখের দিকে চেয়ে আছি। নিষ্পাপ চেহারার মেয়েও, শ্যামবর্ণের, হালকা গোলাপি অধর, টানা টানা চোখ, প্রশস্ত ভ্রু আর লম্বা চুল তাকে দান করেছে এক অপরূপ সৌন্দর্য, যা যে কোনো ছেলের কাছেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। অবশ্য সৌন্দর্য আজকে আরো কাছ থেকে দেখলাম। খুব আবেদনময়ী মেয়েও। এই আর একটু আমার সাথে থাকুন না, আমাকে একটু জড়িয়ে ধরুন না, এই বলে সে আমার গায়ে হাত দিল। ও চোখ বন্ধ অবস্থায় সেসব বলে যাচ্ছে। হঠাৎ আমি ভাবনা থেকে বের হয়ে গেলাম। কি সব ভাবছি আমি? কোথায় হারিয়ে যাচ্ছিলাম? না না, এসব ভাবলে চলবে না। কোনোভাবেই তার মায়ায় পড়তে চাই না আমি যখন বিছানা থেকে উঠতে যাব ও হাতটা চেপে ধরলো আমার। আমি পেছন ফিরে তাকালাম, তারপর আবারও আবেদনময় ভঙ্গিতে বলল, আর একটু থাকুন না প্লিজ। কোনোভাবেই তার কথাকে ফেলতে পারলাম না। কি করব? তার আবেদনে নিজে থেকে সাড়া চলে আসে আমার। তাই তো আবারও নিজের করে নিলাম চাঁদনিকে। আমি আবারও খাটে ওর পাশে শুয়ে রইলাম, ওকে জড়িয়ে ধরে। মা, তোমরা আমার বোনটাকে এভাবে একটা নাম পরিচয়হীন মানুষের সাথে কিভাবে বিয়ে দিতে পারলে? আমার আপু কোন দিক থেকে কম ছিল? না জানি আমার আপুটা আজকে কি করছে। এই 3 মাসের মধ্যে আপুকে একবারও আসতে দেখলাম না আমাদের বাড়িতে। মায়ের চোখে জল। মা কান্না করতে করতে বলল, আমি অনেক চেয়েছিলাম, তোর বাবাকে অনেক বারণ করেছিলাম, কিন্তু তোর বাবা কখনো শোনেনি আমার কথা। তোর বাবা সবসময় বলতো সে অনেক কষ্টে বেড়ে উঠেছে, ছেলেটাকে হয়তো আমার মেয়ে ভালো করতে পারবে। যেসব ছেলেরা ছোট থেকে কষ্ট পায় তারা কি কাউকে কষ্ট পেতে দেয়? মা, আমি যতদূর জানি দুলাভাইয়ের নাকি একটা রিলেশন ছিল, সে নাকি আপুর বান্ধবী ছিল। হ্যাঁ, আমি তেমনটাই শুনেছিলাম। ছেলেটা নাকি ওই মেয়েকে খুব ভালোবাসতো। তোর দুলাভাই সেই মেয়েটাকে ছাড়া কিছুই চিনতো না, বুঝতো না। তোর আপু আর ওই মেয়েটি একদিন একটা জায়গায় ঘুরতে গেছিল, সে জায়গা থেকে তোর আপু ফিরেছে, কিন্তু ওই মেয়েটি আর ফেরেনি। সে অনেক কারণ, তোকে পরে বলবো। চলো না মা, একদিন গিয়ে আপুকে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, তোর আব্বু আসুক, তারপর বলবো। চাঁদনি এবার বিছানা থেকে উঠে বসে আর সুন্দর করে মাথায় হাত বুলিয়ে যুদ্ধজয়ী হাসি দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে এসো। আমিও ফ্রেশ হয়ে আসছি। এই বলে সে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। আজ প্রথম ওর কথায় এতটা লজ্জা দেখতে পেলাম। আমি উঠে বের হয়ে গেলাম রুম থেকে। আমি সোফায় বসে মেয়েটিকে বোঝার চেষ্টা করছিলাম। ছিপছিপে দেহের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এক অপরূপ সৌন্দর্য, যা আমার মতো পুরুষদের কাছে প্রচন্ড লালসার বস্তু। কি অমায়িক মুখের ভাষা, প্রচন্ড হাস্যোজ্জ্বল বদনের দিকে তাকালেই যার প্রেমে হাবুডুবু খেতে ইচ্ছা করে। এত প্রাণোচ্ছল মেয়ে আমার জন্য সত্যি এক বিশাল ভাগ্যের ব্যাপার। কখনো কল্পনাতেও আমি চাঁদনিকে ভাবার যোগ্য নই। ফুটপাতে ধুলোপটি খেয়ে বড় হওয়া ছেলে আমি। জানি না কে আমাকে জন্ম দিয়েছে, আর জানতেও চাই না কখনো। ছোট্ট এই জীবনে না পাওয়ার ভেতরে চাই কিছু পেয়েছি। তার ভেতর তেমন কোনো বিশেষত্ব ছিল না। যে ছিল সে আমার ভালোবাসার মানুষ জেনি, তবে সে তো এখন নেই, আমাকে ছেড়ে অনেক দূরে। এখন বলতেই পারি আমার জীবনের একটাই বিশেষ নাম, আর তা হলো চাঁদনি। চাঁদনি গোসল সেরে বেরিয়ে আসলো। আমি অপলক তাকিয়ে আছি আবারও। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছিল, আর সমস্ত শরীর নীল শাড়িতে মোড়ানো ছিল। চাঁদনিও পলক্ষীন ভাবে এক নাগারে চুলগুলো মুছছিল। হঠাৎই চুলগুলো ঝাপটা মেরে ফিরিয়ে নিল এক পাশ থেকে আর এক পাশে। কি অমায়িক অনুভূতি যে আমার ইচ্ছা তার বলে বোঝানোর না। নিজেকে যেন কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি চাঁদনির দিকে। এবার সে পাশ ফিরে আমার দিকে তাকালো। তার চোখে মুখে স্পষ্ট খুশির ছাপ। একটু মুচকি হাসছিল আমাকে দেখে। ওর প্রায় কাছাকাছি চলে গেলাম আমি। একটু ছুঁয়ে দেখার চেষ্টা করলাম ওকে, কিন্তু আমার হাতটা ধরে বলল, যাও যাও ফ্রেশ হয়ে এসো আগে, সব পরে হবে, বলে আমাকে আলতো ধাক্কা দিয়ে বাথরুমে ঢুকিয়ে দিল। চাঁদনি হেসে সেখান থেকে চলে যায়। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়াতেই নিজের অজান্তেই ভাবনাগুলো আমাকে ভাবিয়ে তুলেছে। আমি ঠিক করতে চাচ্ছি তো? আমার কোথাও ভুল হচ্ছে না তো? না, কিছুতেই না। আমার দায়িত্ব আমি কিছুতেই এড়িয়ে যেতে পারবো না। শেষ করে দিব চাঁদনিকে, একদম শেষ। আমার জেনি আমাকে ঘুমের মাঝে সবসময় সেটাই তো বলতো, কিন্তু গতকাল পর্যন্ত সব ঠিক ছিল। অথচ আজকে কেন চাঁদনির উপর এতটা দুর্বল ভর করেছে? কেন? অবশ্য চাঁদনিকেও আজকে অন্যরকম লাগছে। অন্য দিনের চেয়ে আজকে আমাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। জানি না কেন। তবে কি চাঁদনিও আমার উপর দুর্বলতা ফিল করছে? হঠাৎ বাইরে থেকে ডাক। দরজায় টোকা দিয়ে চাঁদনি বলল, কি হলো? হয়েছে কি তোমার? তাড়াতাড়ি বের হও। এতক্ষণ কি গোসল করে? সকালের নাস্তা খাবে না নাকি? তাড়াতাড়ি বের হও বলছি। আমি বাস্তবে ফিরলাম। তাড়াতাড়ি ফ্রেশ হওয়ার জন্য শাওয়ার ছেড়ে দিলাম। আমি বিছানায় আধহেলান দিয়ে শুয়ে আছি। প্রায় ঘুম ঘুম ভাব ছেয়ে নিয়েছে। হঠাৎই ফোনের কাঁপুনিতে চোখ মেলে তাকালাম। ফোনের দিকে তাকিয়ে আবারও আমার মধ্যে অস্থিরতা ভর করলো। আমার দায়িত্বের কথাটি মনে পড়ে গেল, কারণ আমার মোবাইলের ওয়ালপেপারেও আমার চেনির ছবি। আমি কপ করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে এসে দেখি চাঁদনি রান্নাঘরে রান্না করছে। এখন রান্নাঘরেও চাঁদনিকে অন্যরকম লাগছে। ও রান্না করছিল আর মুচকি হাসির চোখে আবারও আমার দিকে তাকাচ্ছিল। হঠাৎই ছোট্ট সুযোগের কথা মাথায় এসে ভর করলো আমার। ওর দিকে এগিয়ে গেলাম আমি। নিস্তম্ভে চোখটা আটকে গেল আমার। আবারও ছুঁয়ে দেওয়ার ইচ্ছাটা জাগ্রত হলো মনে। আমি হঠাৎ করে পেছন থেকে জড়িয়ে ধরলাম চাঁদনিকে। চাঁদনি কিছুটা বিস্মিত হয়ে উঠল। তারপর একটু শান্ত চাহনি নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে
আমার চোখে চোখ রেখে বলল, আকাশ তুমি কি ভালোবেসে ফেলেছো আমায়? আমি চমকে গেলাম ওর প্রশ্নে, ওকে হাত থেকে ছেড়ে দিলাম। আমি চুপ করে থাকতে ও আবারও বলে উঠল, কি হলো আকাশ, উত্তর দিচ্ছ না কেন? কঠিন প্রশ্ন করে ফেললাম আমি তখনও কিছু বললাম না। আবারও একটু শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে। ও একটা হাসি দিয়ে বলে উঠল, খুন হয়ে যাব আকাশ। কথাটি শুনে আটকে উঠে আমি সাথে সাথে ওকে ছেড়ে দিলাম। কি হলো, এটাই তো সুযোগ, যা করার করে ফেলো, পরে না হয় বলবে রান্নাঘরে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আর কিছু না বলে চলে এলাম রান্নাঘর থেকে। কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দিলাম আমি। দরজা খুলে দিতেই দেখলাম বাড়িওয়ালা শিহাব সাহেব। আমি সালাম দিলাম। উনি ওয়ালাইকুম আসসালাম বলে বলল, তোমাকে একটা জরুরি কথা বলতে এসেছি। হ্যাঁ আঙ্কেল বলুন। তুমি কি ঘন্টার ভেতর ফেসবুক নিউজ কোনো কিছু দেখেছো? না আঙ্কেল। কেন, কি হয়েছে? কিছু হয়নি, তবে অনেক দিনের একটা রহস্য সিআইডিরা বের করেছে। এখানে আশেপাশে সবাই তো জানে তুমি জেনিকে কত ভালোবাসতে। আঙ্কেল, হঠাৎ করে জেনির কথা? হ্যাঁ, জেনির কোনো রহস্য খুঁজে পাওয়া গেছে এবং তাকে নির্মমভাবে করা হয়েছিল। জেনিকে যে দুজন খুনি করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি নিউজে দেখে তাড়াতাড়ি তোমাকে কথাটি বলতে আসলাম। কথাটি শুনে আমার মস্তিষ্ক নড়ে চড়ে উঠল। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি সত্যি বলছি। তুমি টিভি অন করলে নিউজ দেখতে পাবে। আমি তাহলে আসি। আমার মাথায় কোনো কিছুই কাজ করছিল না। আমি সেখান থেকে রুমের দিকে চলে গেলাম। রুমে এসে দেখি চাঁদনি ব্যাগ গোছাচ্ছে। আমি হঠাৎ করে ওকে জড়িয়ে ধরলাম আর কান্না করে দিলাম। চাঁদনি আমার কান্না দেখে হতভম্ব হয়েই জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? আমি চাঁদনির হাত দুটি ধরে কান্না করতে করতে বললাম, চাঁদনি তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বিয়ে করেছিলাম তোমাকে করব বলে, কারণ আমি সবসময় মনে করেছিলাম তোমার বান্ধবী অর্থাৎ জেনির এর পেছনে তোমার হাত আছে। তা না হলে সেখান থেকে তুমি কিভাবে বেঁচে ফিরলে যেখানে জেনির মৃত্যু হয়েছে? এখন আমি বাড়িওয়ালা আঙ্কেলের কাছ থেকে শুনলাম আমার জেনির নাকি দুজন লোক। নিউজে নাকি সে খবর বের হয়েছে এতদিন পরে। আমি কোনোদিন তোমাকে বলিনি, তুমি আমার থেকে জিজ্ঞাসা করনি। আমার বান্ধবী জেনি মারা যাওয়ার পর হঠাৎ করে তুমি আমাকে বিয়ে করলে। তবে তুমি যে আমাকে স্ত্রী হিসাবে মেনে নাওনি এবং আমাকে যে তুমি সরিয়ে দিতে চাচ্ছ নির্মম ভাবে, সেটা বুঝতে পেরেছি। তবুও তোমার কাছ থেকে দূরে যাইনি, কারণ আমি ভেবেছিলাম একদিন তুমি সব জানবে, হয়তো তুমি পাল্টে যাবে। হ্যাঁ চাঁদনি, আজকে সেই দিনটা আসলো। তুমি আমাকে ছেড়ে যেও না, আমি বাঁচবো না তোমাকে ছাড়া। আমি আবারও চাঁদনিকে জড়িয়ে ধরলাম। চাঁদনি আমার গালে হাত রেখে বলল, ছেড়ে যাবো না স্বামী, ছেড়ে গেলে তো অনেক আগেই চলে যেতাম। অনেক ভালোবাসি বউ, আমি অনেক ভালোবাসি। আর এখানেই একটি রহস্য উন্মোচন করে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কারো সম্পর্কে না জেনে ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালো করে যাচাই করুন। হতে পারে আপনি যতটুকু জানেন বিষয়টা সেরকম নয়, তাই সাবধান হন। গল্পটির ভাবনায় হাসিম রাজু, পরিচালনায় এইচ.এম. কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।